মিরপুরের কালোমাটির উইকেট নিয়ে বিতর্ক থামছেই না। যখন প্রশ্ন উঠেছে তখন তার জবাবটাও এসেছে বাংলাদেশ ম্যানেজমেন্ট থেকে। বোলিং কোচ মুশতাক আহমেদ দ্বিতীয় ওয়ানডের আগে প্রেস কনফারেন্সে সেসব কথা বলেছেন এবং তিনি খুব বড় একটা কথা বলেছেন যে মিরপুরের উইকেটের চেয়েও খারাপ উইকেটে ইন্টারন্যাশনাল ম্যাচ হয় এবং তিনি উদাহরণ হিসাবে একটা বড় সাফল্যের ঘটনাকে নিয়ে এসেছেন। দিল্লির ফিরোজ শাহ কোটলায় 10 উইকেট নিয়েছিলেন অনিল কুম্বলে, যেটা রেকর্ড টেস্ট ক্রিকেটে। সেই উইকেটটা খারাপ ছিল, এরকম একটা কথা মুশতাক আহমেদ দাবি করেছেন। এখন প্রশ্ন হচ্ছে এই দাবি বা এই জবাব, পাল্টা জবাব, এর মাধ্যমে আসলে বাংলাদেশ কি অ্যাচিভ করছে বা আসলে উইকেটটার ফরে কথা বলার কতটা সুযোগ আছে, সেসব নিয়ে কথা বলবো। সবাইকে স্বাগত জানাচ্ছি লেটস প্লেতে। আপনাদের সঙ্গে আছি আমি রাকিবুল হাসান। দ্বিতীয় ওয়ানডে জিতলেই বাংলাদেশের ওয়ানডে সিরিজ জেতা নিশ্চিত হবে, কারণ প্রথম ম্যাচ, যে ম্যাচটা নিয়ে এত কথাবার্তা, 207 রান করে বাংলাদেশ 74 রানের জয় সেটা তুলে নেয় এবং অপোজিশন 133 রানে অল আউট হয়ে যায়, যেখানে রিশাদ 6 উইকেট নেন এবং কালোমাটির যে উইকেটটার কথা আমরা বলছি, এরকম উইকেট মিরপুরে কখনো দেখা যায়নি। কালোমাটির উইকেট থাকে, কিন্তু এই দিনের উইকেটটা অনেক বেশি ভেঙে যাওয়া উইকেট ছিল এবং উইকেটটা দেখে বোঝাই যাচ্ছিল না যে এটা ক্রিকেটের উইকেট। ফলে সেটা নিয়ে তো আলাপ আলোচনা চলবে এবং সমালোচনাই প্রত্যাশিতভাবে, যে বাংলাদেশ যতই বলুক না কেন বাইরে একটা সমালোচনা হচ্ছেই। এবং বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজ, তারা কিন্তু অফিসিয়ালি হোক আনঅফিসিয়ালি হোক ভরা মজলিসে লিখিতভাবে তারা কিন্তু এই কথাগুলো বলেই যাচ্ছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দ্বিতীয় ম্যাচ বাংলাদেশ জেতার জন্যে নিশ্চয়ই ওই ধরনের একটা উইকেটই করবে, কারণ 2027 ওয়ার্ল্ড কাপে সরাসরি কোয়ালিফাই করার জন্য যেহেতু 3-0 ব্যবধানে জেতার একটা শর্ত আছে, ফলে সেই জায়গাটা অ্যাচিভ করার জন্য কোনো রিস্ক নেওয়ার কথা না। কিন্তু তারপরও প্রথম ম্যাচের মতো অতটা খারাপ উইকেট কি দরকার হবে, নাকি একটু বেটার হবে? ওই ম্যাচ যতটা কালো উইকেট ছিল ততটা কালোই কি রাখবে বাংলাদেশ, নাকি একটু সেখানে ঘাস ছড়িয়ে কালারটা চেঞ্জ করা হবে? এসব প্রশ্ন আসছে। আর শুরুতে যেটা বলছিলাম যে মুশতাক আহমেদ বাংলাদেশের বোলিং কোচ, তিনি লিজেন্ডারি লেগ স্পিনার পাকিস্তানের, তিনি একটা কথা বললেন যে এর চেয়েও খারাপ উইকেটে খেলা হয়। হ্যাঁ, অবশ্যই হয়, এর চেয়েও খারাপ উইকেটে বিভিন্ন সময় খেলা হয়েছে। কিন্তু এখন যখন মডার্ন ক্রিকেটের কথা বলি, আপনি যদি গত 5, 7, 10 বছরের হিসাব করেন, তখন কিন্তু সব দেশের উইকেটে একটা সিগনিফিক্যান্ট চেঞ্জ এসেছে। এখন ওয়ানডে বলেন, T20 বলেন, ইভেন টেস্টের কথাও যদি বলেন, সেখানেও সবাই একটু দ্রুত লয়ে রান দেখতে চায়। ফলে উইকেটটা যদি ভালো না হয় তাহলে কিন্তু সেটা সম্ভব না। ফলে ওইরকম বাজে উইকেটের সংখ্যা কিন্তু কমে গেছে। বরং মিরপুর আরও অনেক বেশি এরকম বাজে উইকেটের এক্সাম্পল সেট করেছে অনেকবার, যেগুলো নিয়ে সমালোচনা হয়েছে, ডিমেরিট পয়েন্ট এসেছে আইসিসির কাছ থেকে। তারপরেও বাংলাদেশ যখন এরকম একটা ঝুঁকি নেয়, সেটা একটু প্রশ্নবোধক চিহ্ন বোধহয় বসেই যায়। আর তার চেয়েও বড় কথা, এরকম উইকেটে খেলে আসলে লং রানে কি হবে? আপনি একটা জিনিস খেয়াল করেন, বাংলাদেশ টেস্ট ক্রিকেট খেলছে সেই 2000 সাল থেকে, ওয়ানডে ক্রিকেট খেলছে 1986 সাল থেকে। তারপরও দলটা কিন্তু একটা জায়গায় ঘুরপাক খাচ্ছে। আপনি যদি 2015 বিশ্বকাপের কথা বলেন বা তার পরবর্তী সময় বাংলাদেশ যখন একটার পর একটা ওয়ানডে সিরিজ জিততে জিততে একটা দারুণ রিদমে চলে আসলো, তখন কিন্তু মনে হচ্ছিল, বা 2019 বিশ্বকাপের আশেপাশেও যদি আমরা চিন্তা করি, সেখানে কিন্তু মনে হচ্ছিল বাংলাদেশ ওয়ানডে ক্রিকেটটা খুব ভালোভাবে অ্যাডাপ্ট করে ফেলেছে এবং এখানে বাংলাদেশ 1 থেকে 5-এর মধ্যে বা 6 এরকম জায়গার মধ্যে র্যাঙ্কিংয়ে থাকতে পারে। সেই ওয়ানডে র্যাঙ্কিং এখন 10-এ চলে গেল। এবং T20 তো বাংলাদেশ এখনও ঠিকমতো খেলে শিখে উঠতে পেরেছে, বা টেস্ট ক্রিকেট সেইভাবে টেম্পারামেন্ট দেখাতে পেরেছে, এটা আসলে কেউ বলবে না। কিন্তু তারপরও এইরকম উইকেট, মানে ঘরের মাঠে বাংলাদেশ যখন খেলে এবং বেশিরভাগ খেলাই মিরপুরে হয়, এই উইকেটে খেলাটাই কিন্তু লং রানে বাংলাদেশের জন্য একটা প্রবলেম হয়ে দাঁড়াচ্ছে এবং সেই জায়গাটা বাংলাদেশ কবে বুঝবে সেটা একটা বড় প্রশ্ন। আরেকটা ব্যাপার হচ্ছে, দেখেন মুশতাক আহমেদ যে কথাটা বললেন, যে পিচে 10 উইকেট নিয়েছিলেন অনিল কুম্বলে, যেটা ক্রিকেট ইতিহাসের অন্যতম বড় সাফল্য, সেই উইকেটটা এর চেয়েও খারাপ ছিল, সরাসরি তিনি বলেছেন। এখন প্রশ্ন হচ্ছে, আপনি ভারতের যদি ইতিহাস ফলো করেন, ভারত একটা সময় ঘরের মাঠে এরকম উইকেটেই খেলতো, খুবই বাজে উইকেট, যেখানে স্পিনাররা পারলে সব উইকেটে, যে অনিল কুম্বলে একাই সব উইকেট নিয়েছিলেন, এবং যেখানে বল হাঁটুর নিচে থাকতো, ভেরিয়েবল বাউন্স হতো, ব্যাটারদের জন্য একটা অগ্নি পরীক্ষার মতো ছিল। এরকম উইকেটে তারা দেশে খেলতো এবং তারা অপোজিশন, মানে আপনি যখন ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, এই দলগুলোকে তারা একদম নাকানি চুবানি খাওয়াতো। আবার কি হতো, ভারত যখন ওই সব দেশে যেত, তারা নাকানি চুবানি খেয়ে ফিরে আসতো। এটাই ছিল তখনকার, আমি বলছি 90-এর আশেপাশের সময় বা কিংবা 2000-এরও কাছাকাছি সময়। এখন তখনও কিন্তু বড় বড় সব নাম ছিল, বড় বড় সব স্টার ছিল ভারতীয় দলে, কিন্তু সাফল্য ছিল না, দলীয় সাফল্য 50-50 ছিল, ঘরে আসতো বাইরে আসতো না। আপনি সুনীল গাভাস্কারের সময় একই চেহারা, আপনি যখন সচিন তেন্ডুলকার খেলেছে তখনও কিন্তু কম বেশি একই অবস্থা ছিল, আজহারউদ্দিন খেলতেন, রাহুল দ্রাবিড় খেলতেন। বদলটা শুরু হলো যখন সৌরভ গাঙ্গুলির ক্যাপ্টেন্সিতে আস্তে আস্তে ভারত মডার্ন ক্রিকেটে প্রবেশ করলো। এবং সেই মডার্ন ক্রিকেট বলতে আমি যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে
ভারত এমন একটা স্পোর্টিং ক্রিকেট খেলা শুরু করলো যেখানে সে ঘরের মাঠে আসলেই শুধু স্পিনে খেলতে হবে তা না, ভারতের অনেক ভেন্যু আছে, হয়তো একটা দুইটা ভেন্যু স্পিন ফেভার করে, কিন্তু আরেকটা ভেন্যু কিন্তু ঠিকই ওই বাইরের দেশগুলোর মতোই, এবং তারা দুই জায়গায় খেলা অভ্যাস করলো এবং অ্যাওয়ে সিরিজে তারা ভালো করা শুরু করলো, তাদের পেস বোলিংয়ে একটা ডোমিনেশন আসলো ওয়ার্ল্ড ক্রিকেটে। সব কিছু মিলিয়ে ভারত তার ক্রিকেট কালচারটাকেই বদলে ফেললো এবং বর্তমানে ভারত এই যে একটা মানে দারুণ অজেয় একটা দলের মতো একটা অবস্থান তাদের, তার মূল কারণ কিন্তু সেই মানসিক পরিবর্তনটা। এখন দ্বিতীয় ওয়ানডের আগে এত কথা হচ্ছে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ, অবশ্যই আমরা সবাই চাই বাংলাদেশ এই ম্যাচটা জিতে সিরিজ জিতুক এবং তারপরে তৃতীয় ম্যাচ জিতে হোয়াইট ওয়াশ করুক, কিন্তু সেটা অবশ্যই যেন প্রথম ম্যাচের চাইতে একটু বেটার উইকেটে খেলা হয়, সেটাই নিশ্চয়ই আপনি আমার সঙ্গে একমত হবেন, সেই প্রত্যাশা আপনারও থাকার কথা।